সুপ্রভাত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএবিএসএস প্রোগ্রামে আমরা তিনটা সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব। এক নম্বর সাবজেক্টটি হচ্ছে গিয়ে বাংলা ভাষা 2, 2 নম্বর সাবজেক্টটি হচ্ছে সিভিক এডুকেশন 1 এবং 3 নম্বর যে সাবজেক্টটি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের নেওয়ার চেষ্টা করি। তো আজকের ক্লাসটি 2022 সালের শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যে সমস্ত শিক্ষার্থী এখনো পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন নাই, তো সেই সমস্ত শিক্ষার্থীরা আমাদের হচ্ছে গিয়ে কোর্সটি কমপ্লিট করতে পারেন এবং সাথে সাথে আমাদের অনলাইন ক্লাসটি করতে পারেন এবং হ্যান্ডআউট বা সাজেশনটিও নিতে পারেন। তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিভাবে নেওয়া যায় এবং গুরুত্ব পরীক্ষার প্রস্তুতিমূলক ব্যাচ কিন্তু আমাদের ইতিমধ্যে কিন্তু চালু হয়েছে। তো পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন ক্লাসটি যারা করতে যাচ্ছেন তারা অবশ্যই করে আমাদের সাথে যোগাযোগ করবেন, যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। তো প্রায় প্রতি বছরই সাধারণত অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিচ্ছি। তো যে সমস্ত শিক্ষার্থীরা, যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কর্মজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী এবং বিভিন্ন পেশার সাথে নিয়োজিত আছেন, তো অনেকের সময় বেশি পান না। তো এই কারণে পড়ালেখা থেকে আপনারা যারা পিছিয়ে রয়েছেন, তো সেই সমস্ত শিক্ষার্থীদের আমরা বিভিন্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের বিভিন্ন ফরম্যাটের শিট তৈরি করেছি। অর্থাৎ এই ফরম্যাটের শিটগুলোতে বিভিন্ন প্রকার হচ্ছে গিয়ে আপনার ফরম্যাট আছে, যেগুলো পড়লে মোটামুটি আপনাদের কোর্সটি কমপ্লিট করা সম্ভব এবং পাস বা ভালো নাম্বার পাওয়া সম্ভব। তো এই জন্য আমাদের ফরম্যাটের শিটটি নিতে পারেন এবং সাথে করে যে সমস্ত স্টুডেন্ট পড়ালেখা ভালো, তো সেই সমস্ত স্টুডেন্টের জন্য আমরা তা সাজেশন তৈরি করেছি। তো আপনারা অবশ্যই করে আমাদের সাজেশনটি এবং হ্যান্ডনোটটি গ্রহণ করতে পারেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্টই অংশগ্রহণ করছেন। তো কে কোথা থেকে অংশগ্রহণ করছেন আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রশ্নগুলো অবশ্যই করবেন। আমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন জানা না থাকে, পরবর্তীতে আমরা সেই প্রশ্নগুলো আপনাদের মেসেজ বক্সে আমরা জানিয়ে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছিলাম। তো আজকে প্রথম প্রশ্নটা আলোচনা করব, এটা হচ্ছে কি উপসর্গ বলতে কি বোঝো? উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে আলোচনা করো, অথবা উপসর্গ ও প্রত্যয়ের সাহায্যে কিভাবে শব্দ গঠন করা যায় বিস্তারিত আলোচনা করো। উপসর্গের সাহায্যে শব্দ গঠন। উপসর্গ হচ্ছে কতিপয় অব্যয়বাচক বর্ণ। তাহলে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে কতিপয় অব্যয়বাচক বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে যা কি হচ্ছে, যে শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন অযোগ কাজ অকাজ, অযোগ কাড়া অকাড়া, সুযোগ নজর সুনজর, পরাযোগ ভব পরাভব, ইতিযোগ হাস ইতিহাস, প্রতিযোগ শোধ প্রতিশোধ। তো এইগুলো হচ্ছে সব কিন্তু উপসর্গের সাহায্যে শব্দ গঠন। এখানে অ আ সু পরা ইতি প্রতি হচ্ছে উপসর্গ। এগুলো যথাক্রমে কাজ, কড়া, নজর, ভব, হাস, শোধ প্রভৃতি শব্দগুলো বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে। নীল নামের একজনে কমেন্টস করছে যে বিএবিএসএস পরীক্ষার এক্সাম কবে হতে পারে। তো পরীক্ষা সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে সাধারণত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছরের নভেম্বর মাসের দিকে হয়েছে। তো বাংলা ভাষার এর উপসর্গের সংখ্যা প্রায় ৬০টি, এর মধ্যে সাংস্কৃতিক উপসর্গ ২০টি
খাঁটি বাংলার উপসর্গ 21টি এবং আরবি, ফার্সি, হিন্দি, ইংরেজি তথা বিদেশি ভাষার উপসর্গ রয়েছে প্রায় 20টি। এই সকল উপসর্গ যোগ করে গঠিত হয় হাজার শব্দ। অর্থাৎ এই যে 20টা উপসর্গ রয়েছে বা খাঁটি বাংলার 21টি রয়েছে বা সংস্কৃত উপসর্গ যে 20টা রয়েছে, তো এই সমস্ত শব্দ মানে হচ্ছে উপসর্গ যোগ করে হাজারো প্রকার শব্দ তৈরি করা যায়। আমাদের প্রতিনিধির প্রয়োজনে যেসব শব্দ ব্যবহৃত হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন। নাম প্রকৃতি অথবা ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই প্রত্যয় বলা হয়। তাহলে প্রত্যয় কাকে বলা হচ্ছে? যে নাম, প্রকৃতি অথবা ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন নিম্নে দেখানো হলো। কর যোগ আ, তাহলে প্রত্যয়ের সাথে শব্দ গঠন লেখা যাচ্ছে করা। কাজ যোগ না, কান্না। উঠ যোগ তি, উঠতি। ফল যোগ অন্ত, ফলন্ত। ক্রি যোগ তাব্য, কর্তব্য। এখানে আ, অন্ত, না, তাব্য, তি ইত্যাদি প্রত্যয় এবং করা, ফলন্ত, কান্না, কর্তব্য, উঠতি ইত্যাদি হলো প্রত্যয় যোগে গঠিত শব্দ। অতএব বলা যায় যে উপরোক্ত বিশ্লেষণ প্রমাণ করলে প্রত্যয় এবং উপসর্গ যোগে কিভাবে শব্দ গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের বাংলা ভাষা 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা আলোচনা করব সিভিক এডুকেশনের 1 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। তো আজকে সিভিক এডুকেশন 1 এর যে প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব, এই প্রশ্নটি হচ্ছে সাম্য ও স্বাধীনতা কথাটির তাৎপর্য বর্ণনা করুন। অথবা রাজনৈতিক সাম্য বলতে কি বুঝেন? সাম্যই স্বাধীনতা এবং স্বাধীনতায় সাম্য কথাটি ব্যাখ্যা করুন। অথবা সাম্যই স্বাধীনতা এবং স্বাধীনতায় সাম্য উক্তিটি পরীক্ষা করুন। অথবা সাম্য এবং স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বর্ণনা করুন। অর্থাৎ একটা প্রশ্ন, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন প্রণয়নকর্তা একটা প্রশ্ন যে বিভিন্নভাবে দিতে পারে, সেখান থেকে একটা প্রশ্ন দিতে পারে। তো এই বিষয়ে আপনাদের যখন প্রশ্নগুলো পড়বেন, অল্টারনেটিভ প্রশ্ন কি কি হতে পারে সেই প্রশ্নগুলো অবশ্যই করে আপনারা দেখবেন। সাম্যর সাথে স্বাধীনতা বিশেষভাবে সম্পর্কযুক্ত। সাম্য মানে কি? সকলে মিলেমিশে পারস্পরিকভাবে বাস করাকে সাম্য বলা হয়, অর্থাৎ সকলের প্রতি মিল রাখা। তাহলে সাম্যর সাথে স্বাধীনতা কি? বিশেষভাবে সম্পর্কযুক্ত। সাম্য ছাড়া স্বাধীনতার কোনো মূল্য থাকে না, অর্থাৎ সাম্য যদি না থাকে তাহলে স্বাধীনতার কোনো মূল্য কিন্তু থাকে না। আবার স্বাধীনতা না থাকলে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই দুয়ের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দুইটি পরস্পর বিরোধী মতবাদ প্রচলিত আছে। একটি হচ্ছে স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী এবং অপরটি হচ্ছে স্বাধীনতা এবং সাম্য পরস্পর সম্পূরক। সাম্যই স্বাধীনতা এবং স্বাধীনতায় সাম্য। রাষ্ট্রবিজ্ঞানের সাম্য সম্পর্কিত আলোচনা সর্বকালের একটি বহুল আলোচিত বিষয়। রাষ্ট্রবিজ্ঞানের সাম্য কি? রাষ্ট্রবিজ্ঞানের সাম্য সম্পর্কিত আলোচনা সর্বকালের একটি কি বহুল আলোচনার বিষয়। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সাম্য। গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিগতভাবে স্বীকার করা হয় যে সব মানুষের সমান। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিগতভাবে কি স্বীকার করা হয়? যে এই পৃথিবীতে সকল মানুষই সমান। সাম্য এবং স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের কথা চিন্তা করা যায় না। সাম্য, সাধারণ অর্থে সাম্য বলতে সব মানুষ সমান এই ধারণাকে বোঝায়। তাহলে সাধারণ অর্থে সাম্য বলতে কি বোঝায়? যে সব মানুষের সমান এই ধারণাকে বোঝানো হয়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সাম্য বলতে আর্থসামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে সুষম পরিবেশ গড়ে তোলার প্রক্রিয়াকেই বোঝায়। স্বাধীনতা, সাধারণত স্বাধীনতা বলতে মানুষের যা ইচ্ছা তা করার ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা বলতে কি বোঝায়? একটা মানুষ যা খুশি তাই করতে পারবে, কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী করতে হবে, তো করার ক্ষমতাকে বোঝায়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান স্বাধীনতা বলতে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার স্বতঃস্ফূর্তভাবে এবং পরিপূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ অন্যের অধিকারে হস্তক্ষেপ করা যায় না, হস্তক্ষেপ না করে নিজের অধিকার স্বতঃস্ফূর্ত এবং পরিপূর্ণভাবে ভোগ করা। সাম্য এবং স্বাধীনতা সম্পর্কের ক্ষেত্রে আমরা দুইটি মতবাদের অস্তিত্ব দেখতে পাই। এক নম্বর হচ্ছে সাম্য ও স্বাধীনতা পরস্পর সম্পূরক এবং সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী।
এই দুটি মতবাদের আলোকে সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক আলোচনা করা যায়। সাম্য স্বাধীনতা পরস্পর সম্পূরক। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সাম্য ও স্বাধীনতার ভিতরে পারস্পরিক পরিপূরকের সম্পর্কের কথা নিহিত আছে। তাহলে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা ঘোষণার মধ্যে সাম্য ও স্বাধীনতার ভিতরে পারস্পরিক পরিপূরক সম্পর্কের কথা নিহিত আছে। নিম্নে সাম্য স্বাধীনতা যে একে অপরের সম্পূরক তা আলোচনা করা হলো। প্রথমত, স্বাধীনতার আদর্শ বাস্তবে রূপায়িত করার জন্য সাম্যের প্রয়োজন। তাহলে প্রথমত কি বলা হচ্ছে, যে স্বাধীনতার আদর্শ বাস্তবে যদি রূপায়িত করার জন্য সাম্যের পরিবেশ প্রয়োজন। কেননা সাম্যই প্রকৃত স্বাধীনতার ভিত্তি। তাহলে সাম্য কি? প্রকৃত স্বাধীনতার একটা ভিত্তি। আইনের দৃষ্টিতে সমানাধিকার স্বীকৃত হলে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বৈষম্য বিলুপ্ত হলে নাগরিকদের সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য স্বাধীনতা যথাযথভাবে ভোগ করা সম্ভব। তাহলে আইনের দৃষ্টিতে কি? সমান অধিকার স্বীকৃতি হইলে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বৈষম্য বিলুপ্তি হলে, অর্থাৎ অধিকার যখন ভোগ করতেছে বিভিন্ন জনগণ, তাদের ভিতরে যখন বৈষম্য বিলুপ্তি হয়, নাগরিকদের সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য স্বাধীনতা যথাযথভাবে ভোগ করা সম্ভব হয়। সাম্য সমানাধিকারের ভিত্তিতে প্রকৃত স্বাধীনতা উপলব্ধি করা যায়। এই ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞানী রুশো বলেন, সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন। লাস্কি বলেন, একটি রাষ্ট্রই যত সাম্য থাকবে সেই রাষ্ট্র তত স্বাধীন থাকবে। দ্বিতীয়ত, সাম্য এবং স্বাধীনতা উভয়ের সাধারণ লক্ষ্য আছে। তাহলে সাম্য এবং স্বাধীনতার কি আছে? উভয়ের লক্ষ্য আছে। সেই লক্ষ্য হলো মানুষের ব্যক্তিত্ব ও সামর্থ্যের পরিপূর্ণ বিকাশ সাধন। অর্থাৎ একটা মানুষের ব্যক্তিত্ব এবং সামর্থ্যের পূর্ণ বিকাশ সাধন করা। অধ্যাপক লাস্কি বলেন, স্বাধীনতা বলতে আমি এমন এক পরিবেশের সযত্ন সংরক্ষণ বুঝি যেখানে মানুষদের তাদের আত্মার সর্বোত্তম বিকাশ ঘটাতে পারে। অর্থাৎ একটা মানুষের আত্মার কি ঘটাইতে পারে? যে সর্বোত্তম বিকাশ ঘটাইতে পারে। একমাত্র সাম্য এই ধরনের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারে। তৃতীয়ত, সাম্য স্বাধীনতাকে অর্থবহ ও সমৃদ্ধ করে তোলে, কারণ সাম্য সকল মানুষকে আইনগত সমানাধিকার এবং মর্যাদা প্রদানের নিশ্চয়তা দিতে পারে। তাহলে সাম্য কি করতে পারে? যে সকল মানুষকে আইনগত সমানাধিকার দিতে পারে ও মর্যাদা প্রদানের নিশ্চয়তা দিতে পারে। স্বাধীনতাকে সমৃদ্ধ করার জন্য সাম্যনীতির প্রয়োগ অপরিহার্য। চতুর্থত, যেখানে ধন সম্পদের পাহাড়তুল্য বৈষম্য থাকে সেখানে স্বাধীনতার বৈষম্যমূলক হয়ে দাঁড়ায়। অর্থাৎ কি বলছে? যে যেখানে ধন সম্পদে কি হয়? পাহাড়তুল্য বৈষম্য থাকে, সেখানে স্বাধীনতার বৈষম্যমূলক হয়ে দাঁড়ায়, কারণ ধনীরা একচেটিয়া স্বাধীনতা ভোগ করে এবং গরিবদের স্বাধীনতা হরণ করে। এক্ষেত্রে সাম্য স্বাধীনতার সহায়ক হয়। পঞ্চমত, স্বাধীনতাকে সাম্যের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য স্বাধীনতার প্রয়োজন সর্বপ্রথমে। অর্থাৎ একটা মানুষের যদি ব্যক্তিত্ব বিকাশ করতে হয় তাহলে স্বাধীনতার প্রয়োজন কি? সর্বপ্রথমে। আর সেই স্বাধীনতাকে স্থায়িত্বের জন্য প্রয়োজন হয় সাম্যের, কেননা সাম্য স্বাধীনতার স্থায়িত্বের পরিবেশ সৃষ্টি করে। ষষ্ঠত, সাম্য স্বাধীনতার প্রাণ। অর্থাৎ বলা হচ্ছে কি? সাম্য স্বাধীনতার প্রাণ আর স্বাধীনতা সাম্যের গৌরব। কেননা সাম্যহীন সমাজে মানুষে মানুষে ব্যবধান সৃষ্টি হয়। সাম্য প্রতিষ্ঠিত হলে স্বাধীনতার পূর্ণরূপে বজায় থাকে। আর এই স্টানি এই জন্যই বলেছেন যে স্বাধীনতা বলতে যদি মানবতার নিরবিচ্ছিন্ন প্রসার বোঝায় তাহলে এইরূপ স্বাধীনতা প্রতিষ্ঠিত হতে পারে কেবল সাম্যভিত্তিক সমাজে। সাম্য স্বাধীনতা পরস্পর বিরোধী। সাম্য এবং স্বাধীনতা পরস্পর বিরোধী এবং আপসহীন। স্বাধীনতা মানুষকে নিজের ইচ্ছা মতো সবকিছু করার ক্ষমতা দেয়। তাহলে স্বাধীনতা কি করে? যে মানুষকে নিজের ইচ্ছা মতো সবকিছু করার ক্ষমতা দেয়। কিন্তু সাম্য কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের পক্ষপাতিত্ব নয়। তাদের দেখা যায় যে একটি অপরটি স্বাভাবিক অপসারণ ঘটায় এবং সাম্যের ভাবাবেগে স্বাধীনতার আশাকে ব্যর্থতায় পর্যবেক্ষিত হয়। রাষ্ট্রবিজ্ঞানী লর্ড অ্যাক্টন বলেন, লর্ড অ্যাক্টন এবং ডি টকটিভ এর মতে সাম্য স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার উপর সামাজিক নিয়ন্ত্রণ আরোপ করে। তাহলে সাম্য কি করে? যে ব্যক্তি স্বাধীনের উপর সামাজিক নিয়ন্ত্রণ কি করে? আরোপ করে। লর্ড অ্যাক্টন আরোই বলেন যে সাম্যর আকাঙ্ক্ষা স্বাধীনতার আশা ব্যর্থ করে দেয়।
অবশ্যই এই ধরনের মতবাদের মূলত অর্থনৈতিক সাম্যের দিকে ইঙ্গিত করেছে। তারা উৎপাদন, বন্টন, বিনিময় ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাদের মতে সাম্যহীন অনুসরণ করতে হলে বিত্তশালী এবং সম্পদশালীর বিত্ত এবং সম্পদের সীমা নির্দিষ্ট করে দেওয়া উচিত। কেননা রাষ্ট্রবিজ্ঞানে নিয়ন্ত্রণহীন অভাব স্বাধীনতার কোনো স্থান নেই। প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে মানুষের এইরূপ কাজ করার ক্ষমতাকে বোঝায় যার দ্বারা অন্যের রূপ কাজে হস্তক্ষেপ না হয়। সাম্য না থাকলে স্বাধীনতা হয় অবাধ, ফলে স্বেচ্ছাচারিতার জন্ম হয়। তাই সাম্য এবং স্বাধীনতা পরস্পর বিরোধী। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব আপনাদের একটা মাল্টিপুল প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফ পড়লে আপনারা যে কোনো প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারবেন। যে কোনো প্যারাগ্রাফ বলতে সোশ্যাল প্রবলেম অর্থাৎ সামাজিক সমস্যা সম্পর্কে যে কোনো প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারবেন। তো আজকে যে প্যারাগ্রাফটা আমরা আলোচনা করব এই প্যারাগ্রাফটার নাম হচ্ছে সোশ্যাল প্রবলেম অর্থাৎ সামাজিক সমস্যা। তো এটাতে আপনারা কি কি লিখতে পারবেন? এক নম্বর লিখতে পারবেন পভার্টি মানে দারিদ্রতা বা দারিদ্র, ইলিটারেসি মানে নিরক্ষরতা, পপুলেশন মানে জনসংখ্যা, ডিসক্রিমিনেশন এক্সপ্লয়েশন তার মানে বৈষম্য বিস্ফোরণ, জেন্ডার মানে লিঙ্গ, এরপর হচ্ছে ড্রয়িং মানে যৌতুক, এরপর হচ্ছে স্মোকিং মানে ধূমপান। তো এখানে আমরা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কোন কোন প্যারাগ্রাফগুলো কিন্তু আপনি লিখতে পারবেন। তো আমরা মূল প্যারাগ্রাফে চলে যাই। তো আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি যে কোন প্যারাগ্রাফগুলো একটা প্যারাগ্রাফ থেকে আপনি লিখতে পারবেন। তো একটা প্যারাগ্রাফ যে এখানে আছে আমাদের 32টা প্যারাগ্রাফ আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, অর্থাৎ বাংলাদেশ বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশি পিপুল অলওয়েজ হোপ দ্যাট দে উইল বি ডেভেলপ ইন দেয়ার কামিং ফিউচার। বাংলাদেশি মানুষ সবসময় আশা করে যে তারা তাদের আসন্ন ভবিষ্যৎ উন্নতি হবে। ইট ক্যান নট বি পসিবল রিমেইনিং এনপি। তো এনপির জায়গায় আমরা এখানে ধরে নিলাম পভার্টি ধরে নিলাম। এটা বাকি থাকতে পারে না যে দারিদ্র। ইট ইজ দি কজ অফ মাস সরো অ্যান্ড সাফারিংস ফর অল অফ আস। এটা আমাদের সকলের জন্য অনেক দুঃখ কষ্টের কারণ, অর্থাৎ দারিদ্রতা কি একটা সকলের জন্য দুঃখ দুর্দশার কারণ হতে পারে। এনপি, এনপির জায়গা হচ্ছে গিয়ে এনপি মানে নাম্বার অফ প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের নাম। তো এখানে আমরা সাপোজ হচ্ছে পভার্টি দিলাম, তাহলে পভার্টি ইজ ক্রিয়েটিং সো মেনি প্রবলেম, অর্থাৎ দারিদ্রতায় অনেক সমস্যা তৈরি করেছে। পভার্টি ইজ দি মেইন, তারপর হচ্ছে গিয়ে হ্যান্ডিক্যাপ ইন আওয়ার ইকোনমিক্স প্রবলেম, অর্থাৎ আমাদের অর্থনীতির অগ্রগতির প্রধান প্রতিবন্ধকতা কি? এই দারিদ্রতা। আনকনসাসনেস অফ আওয়ার পিপুল ইজ দি মেইন কজেস অফ পভার্টি, আমাদের জনগণের অসচেতনতায় এর প্রধান কারণ। মানে কি কারণ? দারিদ্রতার প্রধান কারণ। ইট ইজ বিগান ইনক্রিজড ডে বাই ডে উইথ দি ইনক্রিজিং অফ আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমাদের জনসংখ্যা যতই বাড়ছে এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সো উই শুড বি ভেরি অ্যাক্টিভ টু রিমুভ পভার্টি ফ্রম আওয়ার সোসাইটি অ্যাট এনি কস্ট, তাই যে কোনো মূল্যে আমাদের সমাজ থেকে দারিদ্রতা অপসারণ করতে আমাদের খুব সক্রিয় হওয়া উচিত। গভর্নমেন্ট শুড মেক ল অ্যান্ড ইনফোর্সিং ইট ফর প্রোটেস্টিং পভার্টি, প্রতিবাদের জন্য সরকারকে আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। অনলি গভর্নমেন্ট ইজ নট সাফিসিয়েন্ট টু রিমুভ ইট ফর দি সোসাইটি, সমাজ থেকে এটা দূর করার জন্য শুধু সরকারই যথেষ্ট নয়। পিপুল অফ অল লেভেল শুড কাম ফরওয়ার্ড টু সলভ ইট, অর্থাৎ এর সমাধানের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অ্যান্ড দেন দি নেশন ক্যান বি সেভড ফ্রম দি কোর্স অফ পভার্টি, আর তাহলে জাতিকে দারিদ্রতা থেকে রক্ষা করা যাবে। সো উই ক্যান লিড এ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ, তাই আমরা সুখী ও সুস্থ জীবন যাপন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আজকে আমাদের বিএ বিএসএস প্রোগ্রামের প্রথম সেমিস্টারের ক্লাস। তো যে সমস্ত শিক্ষার্থী এখনো পড়া শুরু করেন নাই বা এখনো আপনারা সাজেশন তৈরি করতে পারেন, সেই সমস্ত শিক্ষার্থী আমাদের সাজেশন এবং হ্যান্ডটি নিতে পারেন। আমি অনিমেষ দাস, আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।